যেটা আসলে পরোক্ষভাবে চিন্তা করলে সমাজের নেতিবাচক প্রভাব ফেলতেছে আর কি। কারণ বেকারত্বের ভাতাটা দিয়ে যুবকদেরকে বিএনপি এরকম অনেক প্ল্যান করতেছে, যেখানে কর্মসংস্থান বৃদ্ধি করে যুবকদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে, তাদেরকে এমনিতেই তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর হলে তারা ভালো জব এমনিতেই করতে পারবে। কিন্তু যখন বেকারত্বের ভাতাটা নিয়ে আসছে তাহলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তো সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা সমালোচনা করছে। ঠিক আছে, তাহলে মানে বিএনপি কেন এই বেকারত্বের ভাতাটা নিয়ে আসলো, যেটা সমালোচনা আমি একটা বেস্ট কোশ্চেন পেয়ে জন্য ছোট করে হলো একটা হাততালি দাও। খুবই ভালো প্রশ্ন, এটাই ইস্যু। সেটা আচ্ছা, বিএনপি যদি বেকারত্বের ভাতাটা এখন অফার করে, ও বলছে যে আমরা তো অনেক প্ল্যান করছি, পরিকল্পনা করছি, তোমাকে স্কিল স্টুডেন্ট হিসেবে গড়ে তুলবো এবং তুমি কাজ করবে। কিন্তু এখনকার যারা বেকার 25 লক্ষ, যে বোঝাটা ফ্যাসিস্ট সরকার রেখে গেছে, তাদের কি হবে? তাদেরকে কি আলাদাভাবে কোনো একটা মানে কোনো রকমের কারণ ও তো সার্টিফিকেট পেয়েছে অটো পাস করে, শিক্ষককে বলা হতো পাস করে দাও। ও তো বিশ্ববিদ্যালয় পেয়েছে রাজনৈতিক, ও তো পড়াশোনা কিছু করেনি, ওকে কিভাবে বাঁচাবো? তাহলে যে তথ্য, সংক্ষেপে বলি, যে তথ্যটা দাঁড় করানো হচ্ছে বিএনপির বিপক্ষে, এটা একটা সমাজ বিরোধী, এটা একটা উন্নয়ন বিরোধী তথ্য। এই 25 লক্ষ বেকারকে কি করবে বিএনপি? যে দায়ভারটা রেখে গেল গত সরকার, সেই দায়ভারটা যারা নিতে চায় না, তাহলে তাদের পরিকল্পনা সঠিক না বিএনপির পরিকল্পনা সঠিক? বিএনপি বলছে সাময়িকভাবে বেকার ভাতা দেয়া হবে, 5 বছর পর যখন স্কিল, একটু সবাই শোনো বাবা, যখন স্কিল ডেভেলপ করবে তোমাদের, তুমি যখন জব মার্কেটে যাবে, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ হবে, বাইরে যেতে পারবে থার্ড ল্যাঙ্গুয়েজ করে, তোমাকে যখন আমি লোন দেবো, তোমাকে যখন আমি স্টাইপেন্ড দেবো, তখন না তুমি জব মার্কেটের জন্য রেডি হবে। কিন্তু যে জব মার্কেটটাতে 15 বছর সার্টিফিকেট বিক্রি হয়েছে, যে জব মার্কেটে রাজনৈতিকভাবে মেডিকেল কলেজ দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে, যে জব মার্কেটে একটু ভিডিওতে দেখলে যে সার্টিফিকেট ছেড়ে ফেলছে, সেই ছেলেগুলোকে আমি ফেলে দেবো? তাহলে সেই ন্যারেটিভটাকে সঠিক না সঠিক নয়? একটু জোরে শুনতে চাই, এটা কি সঠিক না সঠিক নয়? রাষ্ট্র কি 25 লক্ষ বেকারের দায়িত্ব নেবে না নেবে না? তাহলে সিদ্ধান্তটা বিএনপি সঠিক নিয়েছে। যারা ন্যারেটিভ ডেভেলপ করছে তারাই 68টি জেলায় ডাক্তার নাই, রোগী নাই, কিছু নাই সেটা বলে তোমার এই প্রোপাগান্ডা চালাচ্ছে। সেটা থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ তোমাকে। নেক্সট কোয়েশ্চেন। আসসালামু আলাইকুম, আমি আলামিন সুজন, আমি একটা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হিসেবে আছি। তো আমার প্রশ্ন হচ্ছে প্রাথমিক বিদ্যালয় হচ্ছে একটা শিক্ষার্থীর মেধার বিকাশের প্রাথমিক স্তর। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 65,566টি। এর পরিবর্তে আমরা যদি কিন্ডারগার্টেন গুলোর দিকে লক্ষ্য করি, এর সংখ্যা কিন্তু এর দ্বিগুণ হবে যদি আমরা হিসাব করি। তো এখন দেখা যাচ্ছে আমাদের এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে অর্থাৎ কিন্ডারগার্টেনগুলোতে প্রাথমিক বিদ্যালয়ে একটা বৃত্তি পরীক্ষা দেওয়া হয়, যেটা মেধার ভিত্তিতে অংশগ্রহণ করে থাকে, শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। তো এখন দেখা যাচ্ছে সরকার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরই বৃত্তিটা দেওয়া হচ্ছে 5ম শ্রেণীতে, আমাদের কিন্ডারগার্টেনের যে শিক্ষার্থীরা আছে তারা অংশগ্রহণ করতে পারছে না। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা তো মেধার ভিত্তিতে দেওয়া হচ্ছে, এখানে এই বৈষম্যটা কেন আসছে এবং বিএনপি সরকার আসলে কি এই বৈষম্যটাকে দূরীভূত করবে কিনা? খুবই সুন্দর একটা প্রশ্ন। জি, আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন আমি শেষ করে দিচ্ছি, যে আমাদের জনাব তারেক রহমান বলছেন যে আমাদেরকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে। তো আমরা যদি ফেসবুকে ঢুকি, এটা নিয়ে বিপক্ষের দল একটা লেখা লেখে যে এই যে টাকার উৎসটা, আয়ের উৎসটা, যে আমরা টাকা দেবো, এই টাকাটা কোথায় থেকে আসবে, অর্থটা কোথায় থেকে আসবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ। চমৎকার প্রশ্ন করেছে। তোমরা না দেব, আমি হাততালি দিই একটু ওর জন্য। বললাম তোমরা দিও না, আমি দিচ্ছি। তোমরা ভালো খাবারের কথা শুনে এখন সবাই হাততালি দিচ্ছ। শোনো, কথা শোনো। আসলে দুটো দারুণ প্রশ্ন। আমাদের শিক্ষার সমতা ভিত্তিক শিক্ষা আমরা নিশ্চিত করতে পারিনি। 3টি ধারার শিক্ষা, একটা ইংরেজি মিডিয়াম, একটা বাংলা মিডিয়াম, আর একটা কি মাদ্রাসা মিডিয়াম। কোন পৃথিবীর কোন দেশে এটা আছে? শুধুমাত্র অনুন্নত দেশগুলোতে আছে। প্রথম সমস্যাটা সমাধান করা উচিত, শিক্ষা হবে একমুখী, এক কেন্দ্রিক এবং সমাজ জন্য সমান। তাহলে কি তোমার ওই সমস্যাটার সমাধান হবে? সেই পরিকল্পনাটাই বিএনপি রয়েছে ব্রডলি। তাহলে আর এই ধরনের কিন্ডারগার্টেনের বৃত্তি বা সরকারি বৃত্তি আলাদা হবে না। এটা আমার তোমার প্রশ্নের সরাসরি উত্তর। দ্বিতীয়টার উত্তর খুব গুরুত্বপূর্ণ। গতদিন বরিশালে আমরা অনুষ্ঠান করছিলাম, তখন জিজ্ঞেস করেছিলাম যে ফ্যামিলি কার্ড সম্পর্কে কতজন শুনেছো? তা হাত তুলেছিল বোধহয় 15-20 জন। আর জিজ্ঞেস করেছিলাম যে নেগেটিভ ক্যাম্পেইন কতজন শুনছো, তখন হাত তুলেছিল সবাই। তো এই ঠিক যে ন্যারেটিভটা ওর বক্তব্য দিয়ে দাঁড় করানো হচ্ছে যে বেকারদের ভাতা দিলে দেশ পিছিয়ে যাবে, কিন্তু আমার যে উত্তরটা শুনেছো, সেই 25 লক্ষ বেকারের দায়িত্ব যেমন বিএনপি নিতে চায়, ঠিক একইভাবে ও যে প্রশ্নটা করলো যে এই ফ্যামিলিগুলোর দায়িত্ব নিতে চায়। একটা ছোট্ট তথ্য তোমাকে দেই। একটু আগে পাওয়াল ভাই বলে গেছে
যে আমাদের যে সামাজিক কর্মসূচি সেটি একটু একটু ভালো করে শোনে। ফ্যামিলি কার্ড নিয়ে এত আলোচনা করা হচ্ছে যে ফ্যামিলি কার্ডকে কিং বানিয়ে বেহেস্তের কার্ড দিয়ে টেক্কা মারা হচ্ছে, এ খুবই সমস্যা। রাইট, বেহেস্তের কার্ড কি দেওয়া যায়, কিন্তু ফ্যামিলি কার্ডটা বোধহয় দেওয়া যায়। সংক্ষেপে 3টা কারণ বলি কোত্থেকে অর্থ আসবে। স্যার কখন দাঁড়াচ্ছে আমি দেখি নাই। 1 নম্বর হচ্ছে যে আমাদের বর্তমান যে কর্মসূচি, সামাজিক উন্নয়ন কর্মসূচিগুলো 4টা মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয়, তাতে প্রায় 1,25,000 থেকে 28,000 কোটি টাকার মতো ব্যয় হয়। ঠিক আছে, বিএনপি কিন্তু বলেনি যে আমরা এটা নতুন করে করছি। টিসিবির কার্ড আছে, ভিজিটি কার্ড আছে, অনেকগুলো কার্ড আছে, সেটাকে সমন্বিত করতে চাই। স্যার একটু আগে বলে গেছে তোমাদের যে তার জন্য ইনিশিয়ালি আমাদের 12 থেকে 18,000 কোটি টাকা দরকার। রাইট, তাহলে বাজেটে আমার যদি 1 লাখ কোটি টাকা থাকে, সেটাকে যদি আমি আলাদা করে কার্ডে নিয়ে আসি, এবং আমরা কিন্তু বলিনি একেবারে দেবো, বিলটি কি বলছে একেবারে দেবো, পাইলট প্রজেক্টের মাধ্যমে আস্তে আস্তে যাবে বা একটার পর একটা যাবে। রাইট, তাহলে সেখানে কি 1,20,30,000 কোটি টাকা, যেটার মধ্যে 3টে তথ্য আমি তোমাদেরকে দেই। এটা জাতীয় সংঘের খাদ্য উন্নয়ন কর্মসূচির একটা তথ্য যে 52% ভুয়া এনলিস্টেড বেনিফিশিয়ারি আছে আওয়ামী লীগের সময়। এটা বিশ্বাস করো না করো না, স্বজনপ্রীতি হয়েছিল না হয়নি, হয়েছে। তাহলে কত টাকা, 1,25,000 কোটি টাকা বা 1 লক্ষ কোটি টাকা। সেখান থেকে যদি 52% বেনিফিশিয়ারিকে বাদ দাও, কত কোটি টাকার অপচয় হচ্ছে? 50%। মানে এই শোনো, প্রশ্ন তুমি করে নিজে কথা বলছো, 50,000 কোটি টাকা অপব্যয় হচ্ছে। রাইট, যেটা আওয়ামী লীগদের মেম্বার থেকে শুরু করে সেই ফড়িয়া, সেই এমপি মন্ত্রী পর্যন্ত আত্মীয় স্বজনের পকেটে গেছে। সামাজিক উন্নয়ন কিছু হয়েছে? তাহলে কি জিডিপি 4%-এর নিচে থাকতো? তাহলে কি ইনফ্লেশন এত বাড়তো? তাহলে 50,000 কোটি টাকা যদি সেভ করতে পারি আমি, তাহলে কি 10-12,000 কোটি টাকা বা 18,000 কোটি টাকা দেওয়া যাবে না? এফিসিয়েন্সি গেইন থেকে তো দেওয়া সম্ভব। যে তথ্যটা ছড়ানো হচ্ছে এটা একটা ভুল তথ্য। বেহেস্তের কার্ড যেমন একটা ভুল ধারণা, একইভাবে অর্থের সংস্থানটা খুব সহজভাবে করা সম্ভব এবং সেটা গ্র্যাজুয়ালি করা হবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এরপরে নেক্সট। আসসালামু আলাইকুম। আমরা লাস্ট বেকার ভাতা শব্দটি নিয়ে কথা বললে না, কে জানি বলছিলে? তুমি একটা চ্যাট জিপিটি আছে তোমার, চ্যাট জিপিটি দেখো তো বিএনপি বেকার ভাতা শব্দটি ব্যবহার করেছে কি না, এটাতে একটা সার্চ দাও তো তাড়াতাড়ি। বাংলা লেখো চ্যাট জিপিটিতে বিএনপি বেকার ভাতা শব্দটি ব্যবহার করেছে কিনা। আচ্ছা, পরে প্রশ্ন দেয়, ওটা উত্তর আমি নিচ্ছি পরে। আসসালামু আলাইকুম, আমি মুহিব মুস্তাকিম, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি। আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান স্যারের প্রত্যেকটা প্রশ্নই, প্রত্যেকটা প্ল্যানই অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই প্ল্যানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যখন মাঠ লেভেলে কাজ করা হবে, তখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা সেক্টরই এখনো আগের ফেসিস্ট যে করাপ্টেড লোকগুলা, এগুলো এখনো বিদ্যমান রয়েছে। তো সেই সরকারের যে প্ল্যানগুলো, এগুলো আমাদের আমাদের সাধারণ মানুষের মধ্যে বাস্তবায়িত হওয়ার জন্য যেসব কাজগুলো করা প্রয়োজন, সেগুলো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? হ্যাঁ, তোমার প্রশ্নটা খুবই যৌক্তিক। আমরা জানি যে গত 15 বছরে যারা এই প্রকল্প বা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের দায়িত্বে ছিল, তারা প্রকৃতপক্ষে তাদেরকে এই ফ্যাসিস্ট সরকারকে সকল ক্ষেত্রে সহায়তা করেছে। এটা একটা সমস্যা, কারণ এই গত 1.5 বছরে কিন্তু তারা নির্মূল হয়নি, তারাই তো এখনো আছে। এবং বিএনপি সরকার এসে রাতারাতি তাদেরকে বের করে দিতে পারবে, এটাও হয়তো বাস্তবসম্মত নয়। কিন্তু এমন একটা ব্যবস্থাতে আমাদের যেতে হবে যে তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে যোগ্যতর কর্মকর্তা, সে যদি নিম্ন পদেরও হয়, তাকে দিয়ে দায়িত্বটি পালন করানো। এটা কিন্তু সম্ভব কি জন্য? 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশের সরকারি চাকরিতে জয়েন্ট সেক্রেটারি পদেরও কর্মকর্তা ছিল হাতে গোনা। তখন কি বাংলাদেশ চলেনি? ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ফ্যাসিস্ট দোসরদেরকে অন্তত গুরুত্বপূর্ণ কোনো জায়গায় রেখে আমাদের এই পরিকল্পনা কি বাস্তবায়িত হবে? তুমি বিশ্বাস করো এটা? এরা আমাদেরকে করতে দিবে? এটা কখনোই করতে দিবে না। সুতরাং তুমি নিশ্চিত থাকো, তাদের পৃষ্ঠপোষকতার কাজ অন্তত বিএনপি করবে না। পরের প্রশ্নকার কি লিখছে? বেকার ভাতা শব্দটি ব্যবহার করেছে, দেখো এখানে আসো, এই শব্দটিকে ব্যবহার করা হচ্ছে এইখানে, এখানে আসো। বিএনপি কি বেকার ভাতা শব্দটি ব্যবহার করেছে? এই প্রশ্নটা শব্দটি, আমি কিন্তু তোমার এই কনসেপ্টে তুমি বলেছিলে যে বেকার ভাতা শব্দটি সম্মানজনক না। এখানে কি লিখেছে? বেকার ভাতার পরিবর্তে কি ব্যবহার করা হয়েছে? এটা কি করেছে এটার ক্ষেত্রে? না না, ওইটা তো তোমার অন্য অর্থ। এটা এখানে যেটা লেখা আছে, তাদেরকে আর্থিক প্রণোদনা দেওয়া হয়। আমরা যেটাকে মনে করি যে
প্রণোদনা হচ্ছে তোমার যুক্তি, তোমার দাবি, এটা তোমার চাওয়া। বেকার ভাতা হচ্ছে একটা 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 ভিক্ষা। তোমাকে ওই অর্থে তো তোমার আপত্তি, তোমার আপত্তি তো এই শব্দে। আমি কিন্তু ডিটেলে যাচ্ছি না। শব্দটি বেকার ভাতা নয়, সেটা হচ্ছে তোমার যোগ্যতার সাথে সমান্তরাল প্রণোদনা। স্বাভাবিক, যার উচ্চতর যোগ্যতা আছে, যার নিম্ন যোগ্যতা আছে, সবার তো ভাতা একরকম হতে পারে না। আর যদি ভাতা দাও তখন একরকম হয়ে যায়। এই প্রণোদনা হিসাবটি করা হয়েছে তোমার যোগ্যতার সাথে সমান্তরাল। অর্থাৎ তুমি একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আবার কেউ একজন টেকনিশিয়ান, দুজনের জন্য তো প্রণোদনা এক হতে পারে না। সেই বিবেচনাটা রেখে বলা হচ্ছে তো তোমার যোগ্যতার সাথে সমান্তরাল যে প্রণোদনা, সেটা সরকার 1 বছর পর্যন্ত তোমার জন্য অফার করবে। এটা হচ্ছে 31 দফার কথা। শুভ সন্ধ্যা। আমি মোহাম্মদ নাহিদুজ্জামান রানা, আমি একজন উদ্যোক্তা। আমি একটু আপনাদের আমার ঠিক এটা প্রশ্ন না, একটা মত জ্ঞাপন করতে। আপনারা মতটাকে যদি আপনারা এন্ডোর্স করেন সেক্ষেত্রে আমি কৃতজ্ঞ থাকবো। মতটা হচ্ছে এমন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়তে যাই, আপনারা আমার প্রশ্নটা উত্তর দিবেন কিনা। বাংলাদেশের মূল সমস্যাটা কি আপনাদের তিনজনের যে কোনো একজনের মতে? গুড, ইটস এ গুড চ্যালেঞ্জ। আমি এই মুহূর্তে তো পলিসির আলোচনা করছি, পলিসির বাস্তবায়নের কথা বলবো না, আমি আপনাকে আগেও বলেছি আমি একটা মত প্রকাশ করব, মতটা পরবর্তী প্রকাশ করুন। আমার কাছে মনে হয় তার আগে হচ্ছে প্রশ্নটা করলাম, বাংলাদেশের মূল সমস্যাটা কোন জায়গায়? আমরা পরিকল্পনা করি কিন্তু বাস্তবায়ন করি না। আমার মতে আমার মতে বলছি তো না, ব্যক্তিগতভাবে আমি মানে আরেকটু ভাইব্রেন্ট একটু চাচ্ছিলাম। আমার মতে বাংলাদেশের মূল প্রবলেম হচ্ছে সভ্যতা। আমি কোনো রাষ্ট্রের স্ট্রাকচারের কথা বলতেছি না, আমি রাষ্ট্রের স্ট্রাকচারের কথা বলতেছি না, বাংলাদেশের সমস্যার কথা বলতেছি। বাংলাদেশের মূল প্রবলেম হচ্ছে সভ্যতা, অসভ্যতা। মানে আমরা প্রচন্ড পরিমাণ বর্বর কিংবা অসভ্য। বিগত দিন থেকে এ পর্যন্ত আমি আমার নিত্য নৈমিত্তিক দিনে আপনার যে প্রবলেমগুলো ফেস করে থাকি, ফ্র্যাঙ্কলি বললে যথেষ্ট পরিমাণ হয়তো আমি নিজেও আমাদের ম্যানারে যথেষ্ট পরিমাণ ঘাটতি থাকে। তো জাপান যেমন করে হচ্ছে আজকে বাংলাদেশে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, মানে হচ্ছে আজকে পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট একটা ডিসেন্ট একটা কান্ট্রি বা একটা সভ্য দেশ। তো আমি আপনাদের কাছে হচ্ছে আমার একটা অভিব্যক্তি প্রকাশ করতে চাই, ভবিষ্যতের বাংলাদেশে জাপান যেমন করে 50 ইয়ার্স এর একটি হচ্ছে আপনার ক্যাম্পেইন করেছে কিভাবে তার অসভ্য দেশকে হচ্ছে সভ্য করা যায়, আজকে যেমন করে পৃথিবীর অন্যতম একটা ডিসেন্ট কান্ট্রি জাপান। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের পলিসির মধ্যে এমন কিছু জুড়ে দেন যাতে হচ্ছে আগামী 20 বছর বা 25 বছরের পলিসির মধ্যে ওরকম একটা স্কুল থেকে শুরু করে কিংবা একটা ভার্সিটি লেভেলে গিয়ে আমরা হচ্ছে ঠিক আছে, আমার ওর জন্য জোরে হাত তালি দেওয়া হবে। আমরা নিজেদেরকে একটা সভ্য করতে পারি। চমৎকার, চমৎকার। আমি তোমার এই প্রশ্নের রেসপন্স করি, খুবই ভালো। এই বিষয়টা তুমি যে তুলে ধরেছো, তোমার কাছে সমস্যাটা মনে হয়েছে, খুবই চমৎকার। তুমি জানো যে জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে ছিলেন, এবং এমন একটা জায়গাতে ছিলেন যেখানে কিন্তু গভীর রাতে যদি রাস্তায় কোনো গাড়ি ঘোড়া নাও থাকে তাহলে সিগন্যালের রেড লাইটে কিন্তু থামতে হয়। এক্স্যাক্টলি। তুমি যদি রাস্তায় কোনো একটা দেখো যে কোনো একটা প্রাণী অসুস্থ আছে, তাকে কিন্তু ওখানকার কোনো একটা শিশু তাকে তুলে নিয়ে কিন্তু কোনো নিরাপদ জায়গায় রাখবে। রাস্তার পাশে যদি কোনো কলার খোসা থাকে তাহলে একটা শিশু সেখান থেকে কিন্তু সেটা ডাস্টবিনে ফেলবে। তার বাবা যদি তার গায়ে একটা হাত দেয় তাহলে সে 999 কিন্তু ফোন করবে। এক্স্যাক্টলি। কিন্তু বাংলাদেশে তুমি কি এমন ভিডিও দেখো না যে একটা মানুষকে পেটানো হচ্ছে বা নির্দয়ভাবে মারা হচ্ছে, তার ভিডিও করছে? তুমি কি সেটা ঠেকাতে দেখেছো? না না, সেটাই বললাম, মানে আমরা কিভাবে তাহলে এই যে পারসেপশনটা পরিবর্তন তো রাজনৈতিক দল করতে পারে না। রাজনৈতিক দল সে ধারণাটা রাষ্ট্র করবে, বিএনপি যদি ক্ষমতা রাষ্ট্র করবে, রাষ্ট্র শুরু করতে পারে। Exactly. আমরা মনে করি যে এখন থেকে শিশুদের ভেতরে এই বিকাশ ক্ষমতা আনার জন্য জনাব তারেক রহমান আসলে, আমি কথাটি অফ দ্য রেকর্ড বলি আর কি, সেটা হচ্ছে যে উনি এটা ইনক্লুড করতে চেয়েছিলেন যে প্রত্যেক বাড়িতে অন্তত পোষা প্রাণী রাখার অভ্যাস করতে হবে, যাতে প্রাণীর প্রতি নির্দয়তা এটা যেন না হয়, সেটা যেন আমরা শিখি। একটা কুকুর যদি রাস্তায় ঘোরাঘুরি করে, স্ট্রে ডগ যেটা আমরা বলি গলির কুকুর, আমাদের বাচ্চারা কি করে এই কুকুরের সাথে? ওকে ধরে পিটায়, লেজের সাথে দড়ি দিয়ে ইট বেঁধে দেয়। এটা তারা খেলা মনে করে। কি জন্য? তারা এই সংস্কৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে। তারা যে বস্তিতে যে বসবাস করে বা আসলাম, আমি বলছি নিম্ন বর্ণের মানুষরা, একজন আরেকজনের সাথে, তার মার সাথে, তার প্রতিবেশীর সাথে কি কথাবার্তা শুনেছে, সে খিস্তি খেউর, এটা দিয়ে শুরু করেছে। আমরা রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং এর জন্য ওয়েট করি, ফুট ওভারব্রিজ পার হই, রাস্তার পাশে ময়লা ফেলাটাকে আমরা অপরাধ মনে করি। আমরা এই কাজটা কিন্তু এই বাংলাদেশের মানুষের যখন দেশের বাইরে যায় তখন সে কিন্তু খুবই ডিসিপ্লিন। ওই সিঙ্গাপুরে কিন্তু কেউ কিন্তু একটা চুইংগাম ফেলে খেয়ে কিন্তু রাস্তায় ফেলবে না, একটা কলার খোসা কিন্তু প্র্যাকটিস ছিল, মানে না, এই বাংলাদেশের মানুষই করে। বাংলাদেশের মানুষই যখন অন্য দেশে যায় তখন কিন্তু সে আনরুলি হয়ে যায় না,
তখন কিন্তু নিজেকে কিন্তু অ্যাডাপ্ট করার চেষ্টা করে। সেজন্য এটা হচ্ছে কি আমাদের জেনেটিক একটা সমস্যা তৈরি হচ্ছে, জিনগতভাবে আমাদের ভেতরে এরকম একটা প্রবণতা ঢুকেছে যে আইন না মানাটা হচ্ছে বাহাদুরি এবং সভ্য থাকাটা হচ্ছে দুর্বলতা। তোমার ক্লাসের সবচেয়ে ভালো ছাত্রীটাকে বলবো তো মেনা, ও কোনো অপদার্থ, এটা আবাল। কিন্তু আমাদের এই ধারণাটা পরিবর্তনের জন্য তুমি যে কথাটা বলেছো, আমাদের শিক্ষা পাঠ্যক্রমের মধ্যে আমরা এই জিনিসটাকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছি, শিশুকাল থেকে যেন এই পরিচর্যাটা হতে পারে। এক্স্যাক্টলি। ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ। তাই প্রতি প্রয়োগ করো। এইটা ভালো কথা। এই আচরণের পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এটা জনাব তারেক রহমানকে যখন বলে, তারেক রহমানকে পরামর্শ দিন ওই অ্যাপসে ঢুকে বলেন যে আপনি নিশ্চিত করুন, আপনি প্রধানমন্ত্রী হলে আমাদের লাইনে ফোন করো। হ্যাঁ, লাইনে ফোন করে বলে যে আপনি নিশ্চিত করুন যে আপনার নির্বাচিত হলে আপনার মাস্তানরা আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব করবে না। আমি স্বাভাবিক একজন সাধারণ মানুষ হিসাবে এই দেশের নাগরিক অধিকার ভোগ করতে চাই, কারো অনুগ্রহ এখানে আমার দরকার নাই। এটা তুমি লিখে একটা সাজেশন দিয়ে দাও। আসসালামু আলাইকুম। তুমি অনেকবার চান্স পেয়েছো, তোমাকে বেশি সুযোগ দেওয়া যাবে না। না না না, পরে আরেকজন নতুন একজনকে তুমি অনেকবার বলছো। আসসালামু আলাইকুম, আমি আসিফ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইসিটি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি। আলহামদুলিল্লাহ, আমি যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এটা স্কোপ অনেক, কিন্তু আমার বন্ধু বান্ধব যারা হচ্ছে বিবিএ তে পড়াশোনা করতেছে বা আর্টস ফ্যাকাল্টিতে পড়াশোনা করতেছে, দিন শেষে দেখা যাচ্ছে আমি আইসিটি পড়াশোনা করে ব্যাংকে গিয়ে জব করতেছি, বিপিএস দিতেছি। সো আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে ফান্ডামেন্টাল ডিসিপ্লিনের যে জবটা, মানে আমি আইসিটি পড়ে আইসিটি ফিল্ডে জব করব, যে বিবিএ পড়বে সে বিবিএ পড়ে বিবিএর ফিল্ডে করবে, এইটা নিয়ে আমাদের পলিসি এখন পর্যন্ত হয় নাই, বা এরকম কোনো চিন্তা এখনো হয় নাই আসলে যে এটাকে আমরা কিভাবে ডেভেলপ করব। আমার সেকেন্ড কনসার্নের যে বিষয়টা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে উন্মুক্ত শিক্ষা চর্চা করার জায়গা ছিল। বিশ্ববিদ্যালয়গুলো আসলে তৈরি করা হয়েছিল শিক্ষা উৎপাদনের জন্য, কিন্তু এখন আমরা বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রাকচার গুলো দেখি, আলহামদুলিল্লাহ বিগত সরকার আমাদের প্রতি জেলায় জেলায় হচ্ছে বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলে গিয়েছে এবং তারা অনেকগুলো বিশ্ববিদ্যালয় করে ফেলেছে। আরেকটি দল হচ্ছে যে চেষ্টা করতেছে যে প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ করবে। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইনস্টিটিউশনের কিন্তু অভাব নাই। ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি মিলা প্রত্যেকটা গলিতে গলিতে আপনি ইউনিভার্সিটি পাবেন। কিন্তু এই ইউনিভার্সিটি গুলো দিন শেষে সার্টিফিকেশনের বদলে যদি আমাকে একটা প্রজেক্ট, একটা অন্টারপ্রেনিয়রশিপের যে একটা উদ্যোগ, এই উদ্যোগ যদি আমাকে পলিসির মধ্যে থেকে নিয়ে আসা হইতো, আইনে যদি নিয়ে আসা হইতো, তখন আমার কাছে মনে হতো যে এমপ্লয়মেন্টের যে গ্যাপটা আমি বুঝতে পেরেছি। তুমি এই লিফলেটটা দেখেছো বা কেউ দিয়েছে? এখানে দেখো তুমি, উদ্ভাবন, স্টার্টআপ, উদ্যোক্তা সহায়তা এবং প্রতিযোগিতা। তুমি যদি আইটির স্টুডেন্ট, আমি ডিটেলস করছি না, সময় নেই। 2 নম্বর হচ্ছে আমরা আইটি বলছি ফ্রি সার্ভিস তরুণদের কমন প্লেসে দেবো। 3 নম্বর কি হচ্ছে, আমরা উদ্যোক্তাদের লোন নেব। 4 নম্বর যারা আন্তর্জাতিক অঙ্গনে ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের গেটওয়ে গুলো উন্মুক্ত করার চেষ্টা করব। তারপরে তথ্য প্রযুক্তি, নতুন শিল্প খাতের কথা আমরা বলছি। কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বলছি ক্ষুদ্র এবং মাঝারি আইটি উদ্যোক্তা, তাদের জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করব। এবং তারেক রহমান তার বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমাদের আইটি যে জনশক্তি বাংলাদেশে তৈরি হচ্ছে, ব্রেন ড্রেনের যে প্রশ্নটা আসলে খুব দুঃখজনকভাবে তারা বাইরে চলে যাচ্ছে। এই 4th বা 5th রেভলিউশনের ক্ষেত্রে সেটা আমাদের জন্য খুব দুঃখজনক। এই 7টি 8টি পরিকল্পনায় সেটি আছে। আমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, আমরা বলছিলাম সমান সময় দেবো, দেখুন সমান সময় দিয়ে ফেলেছি। আজকে আর প্রশ্ন নিব না, আজকে আমাদের একটু বিদায় নিতে হবে। 6টার মধ্যে একটা প্রোগ্রামে ঢুকতে হবে, তোমাদের জন্য অনলাইনে ঢুকবো, এটা খুবই আনন্দময়। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন নিয়ে নিই। আচ্ছা, এটার পরে এই দুটো প্রশ্ন করে ক্ষমা চেয়ে নেই। আর তোমরা যদি ব্যক্তিগতভাবে কথা বলতে চাও, আমি হয়তো বা যেতে যেতে একটু কথা বলবো। আমরা এই দুটো শেষ প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, কুমিল্লা সরকারি ম্যাচ থেকে আসছি।